তো আজকে যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একজন রাইটারের কথা বলবো, একটা বইয়ের কথা বলবো। কতগুলো পরিসংখ্যান আপনাদের দিলে মনে হবে যে বইটি কত ইম্পর্টেন্ট হতে পারে। প্রথম হচ্ছে, একটা মানুষ তার লাইফের প্রায় 29 বছর এই বইটা নিয়ে কাজ করেছেন। তাহলে আমরা কি জানলাম, যে একটা লোক 30 বছর যাবত একটা বই নিয়ে কাজ করতে পারেন। আমি যদি রাফলি ধরি, তার জন্য 10,000 ডেজ, 10,000 দিন সে কাজ করেছে, তার অটোবায়োগ্রাফি থেকে আমরা দেখেছি। এবং 1,00,000 আওয়ার, 1,00,000 ঘন্টা কাজ করেছে। তো এরকম একটা বই যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রায় 500 ধনী ব্যক্তি, সাকসেসফুল ব্যক্তি, নট অনলি যারা ফাইন্যান্সিয়ালি খুব সলভেন্ট তারা না, এমনি সাকসেসফুল 500 লোকের অ্যাটলিস্ট ইন্টারভিউ নেওয়া হয়েছে। তাহলে কি বলছি, বইটি হচ্ছে প্রায় 29-30 বছর যাবত লেখা হয়েছে প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে 10,000 দিন, ডেইজ, 10,000 ডেজ, 10,000 ডেজ কাজ করা হয়েছে, প্রায় 1,00,000 ঘন্টা, 1,00,000 আওয়ার্স কাজ করা হয়েছে, এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রায় 500 লোকের ইন্টারভিউ করা হয়েছে, তাদের সাথে সময় নিয়ে কথা বলা হয়েছে। ইন্টারভিউ মানে একদিন ইন্টারভিউ না, লম্বা সময়। তার ভিতরে উল্লেখযোগ্য অনেককে আপনারা চিনবেন, টমাস আলভা এডিসনকে আপনারা চিনবেন, উইলবার রাইট, যেটা রাইট ব্রাদার্স বলা হয়, যারা আপনারা জানেন যে প্লেন আবিষ্কার করেছেন, তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে। ফোর্ড মানে হচ্ছে যে ফোর্ড কার, যিনি প্রথম চিন্তা করেছেন যে গরুর গাড়ি চলছে, এখানে গরু সরিয়ে দিলে গাড়ি চালানো যায় কিনা। এ ধরনের প্রায় 500 লোকের সাথে কথা বলে তাদের জীবনের ইতিহাস নিয়ে, তাদের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে এই বইটি লেখা হয়েছে। হ্যাঁ, আমি যে বইটির কথা বলছি সেই বইটির নাম হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। আমি একটু স্ক্রিনে শেয়ার করি, যেহেতু আপনারা এক্সাইটেড হবেন যে আসলে এখানে এই জিনিসগুলো, তথ্যগুলো আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ এ আইডিয়া যে বইটির ব্যাপারে আপনাদের একটা ধারণা চেঞ্জ হবে। আপনি জাস্ট কয়েকটা তথ্য যেটি মুখে আমি বলতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি একটু বই দিয়ে শেয়ার করি। তো এই বইটা আমার হাতে আছে, বইটা আমি প্রত্যেককে বলবো যে বইটা কালেক্ট করতে, আমি কালেক্ট করার ব্যবস্থাও করবো, বিকজ এই বইটা ভালো বই আমি চেষ্টা করবো। সেটি হচ্ছে, বইটির নাম হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। তো কারো কারো মনে হতে পারে যে চিন্তা করলাম এবং সঙ্গে সঙ্গে ধনী, রিচ মানে হচ্ছে যে পয়সা, বাট হ্যাঁ অবশ্যই এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে পয়সা, অর্থকরীর ব্যাপারে। এবং আমিও পার্সোনালি পয়সা, ইনকাম, ধনী হওয়ার ব্যাপারে আমার নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে। যদি ফাইন্যান্স নিয়ে কাজ করি, অন্যায় ভাবে নয়, ন্যায় ভাবে যদি আপনি ইনকাম করতে পারেন এবং সেটি যদি সমাজের কাজে লাগাতে পারেন, যে উদাহরণগুলো আমি দিব, সেরকম হলে কিন্তু ইনকাম করতে কোনো অসুবিধা নেই। এখনকার সমাজে যেভাবে মানুষ ইনকাম করে, যারা শর্টকাট ধনী হয় অল্প সময়, তাদের জন্য কিন্তু এটা বড় মেসেজ যে একজন লোক তার জীবনের 30টা বছর এই বইটার পিছনে সময় দিলেন। যে লোকটা 10,000 দিন কাজ করলেন, 1,00,000 ঘন্টা কাজ করলেন। সো সেরকম একজন ব্যক্তি, বইয়ের শুরুতে অথরের যে প্রিফেস আছে, আজকে আসলে এই বইটার জন্য আমাদেরকে 10টা মিনিমাম ক্লাস করতে হবে, 10টা সেশন করতে হবে। অথরের প্রিফেস থেকে যদি বলি, শুরুতেই বলা ছিল, দ্য সিক্রেট অফ সাকসেস ওয়াজ brought to my attention by এন্ড্রু কার্নেগি more than a quarter of a century ago। মানে আজ থেকে 83 ইয়ার্স আগে, 83 বছর আগে একজন লেখক, যার নাম হচ্ছে নেপোলিয়ন হিল, আমি একটু পরেই দেখাবো সেই ভদ্রলোক। আমি একটু চেহারাটা দেখালে মনে হয় সুবিধা হবে, তাহলে আপনারা আরো রিলেট করতে পারবেন। এই যে আমার প্রথমে ছবিটা হচ্ছে, বইয়ের নাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়ন হিলের জীবনী নিয়ে একটা বই আছে, থার্ড পিকচার, যেটা আপনারা এখানে দেখছেন। এটি হচ্ছে, আমি এই বইটা নিয়ে আলাপ করব। আর এই নেপোলিয়ন হিল হচ্ছে এই বইয়ের লেখক, তার সম্পর্কে কিছু কথা বলবো। এবং এই বইটার আগের একটা ভার্সন ছিল, এই বইটি আসলে একটু চেঞ্জ হয়েছে। এই যে বইটা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, তার আগের যে বইটা ছিল, এই বইটার প্রায় 13-14 বছর আগে এই বইটা লেখক লিখেছিলেন, সেটিকেই পরে কনভার্ট করা হয়েছে, একই থিম। সেখানে ছিল দ্য ল অফ সাকসেস, এখানে আসলে 16টা ল বলেছিল, সাকসেসের 16টা ফর্মুলা বলা হয়েছিল, সেই 16টার থেকে কমিয়ে এখন যে বইটা বাজারে চলছে। এবং এই বই সম্পর্কে আরেকটা তথ্য দিই, নেপোলিয়ন হিল মারা যান হচ্ছে
1970 সালে, ঠিক আমাদের স্বাধীনতার কিছু আগে উনি যখন মারা যায় তখন 1970 সাল, এবং এই বইটি বের হয় 1937 সাল। তাহলে 70 সালে উনি মারা যান আর বইটা বের হয় 37 সাল। অলমোস্ট উনি বেঁচে থাকা অবস্থায় 33 বছর এই বইটা সাকসেস দেখেছেন। তো এই 33 বছরে বইটির অফিসিয়াল সংখ্যা বিক্রি হয়েছিল 2 কোটি, আর আনঅফিসিয়ালি মিনিমাম 5 কোটি। আর আজকের তথ্য যদি বলেন, এই 83 সালে এই বইটা অফিসিয়ালি বিক্রি হয়েছে প্রায় 13 কোটি বুকস, এবং আনঅফিসিয়ালি যদি বলেন 30 কোটি বই বিক্রি হয়েছে। সো তথ্যটা আবারও বলছি, একজন রাইটার যিনি তার জীবনের 30টা বছর সময় দিলেন, যেখানে উনি 10,000 দিন সময় দিলেন, 1 লাখ ঘন্টা সময় উনি দিয়েছেন, এবং সঙ্গে সঙ্গে 500 সাকসেসফুল মানুষ লাইক টমাস আলভা এডিসন এবং উইলবার রাইট সহ, ফোর্ড সহ এরকম লোকদের উনি ইন্টারভিউ করেছেন, তাদের সাথে সময় কাটিয়েছেন। সো এখন এই লেখকের জীবনী সম্পর্কে একটু বলবো। সঙ্গে সঙ্গে এই যে লেখক যার থেকে অনুপ্রাণিত হয়েছে, লেখকের এই আমি যখন জীবনী সংক্ষেপে বলবো তখনই বুঝতে পারবো যে এখানে অবিচ্ছেদ্যভাবে একটি নাম চলে আসবে, সেটা হচ্ছে অ্যান্ড্রু কার্নেগি। এবং যখনই আমি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ সম্পর্কে আলাপ করতে চাইবো, তখন নেপোলিয়ন হিল সম্পর্কে না আলোচনা করলে এটা কমপ্লিট হবে না। আর নেপোলিয়ন হিল সম্পর্কে আলোচনা করতে গেলে, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ সম্পর্কে আলোচনা করতে গেলে, অ্যান্ড্রু কার্নেগি সম্পর্কে আলোচনা না করলে কোনোভাবেই এটিকে কমপ্লিট হবে না, ইনকমপ্লিট থাকবে। তো সেই জন্যই আমি বলছি, তো যদি এভাবে বলি যে মূলত হচ্ছে আমরা যে লেখকের কথা এখন আলাপ করব, নেপোলিয়ন হিল, উনি বেসিক্যালি জন্মগ্রহণ করেন, আমরা জানি যে উনি খুব ধনী পরিবারে জন্মগ্রহণ করেন নাই। উনি খুব ওনার স্ট্রাগল ছিল। উনি 1845 সালে সম্ভবত উনি জন্মগ্রহণ করেন, আমি যদি ভুল না বলি। না, ওনার জন্ম হচ্ছে 1883 সালে। সো আমি নেপোলিয়ন হিল সম্পর্কে বলছি, যার ফুল নাম হচ্ছে অলিভার নেপোলিয়ন হিল। তার জন্ম হয়েছে 26 অক্টোবর 1983। আবার ডেট অত মনে রাখার দরকার নেই, ধরে নেন হচ্ছে যে 1883 সালে তার জন্ম এবং 1970 সালে তিনি মারা যায়। অলমোস্ট যদি ধরেন তাহলে ওনার কত বছর হয়, অলমোস্ট হচ্ছে 87 বছর বয়সে উনি মারা যান। তো অলিভার নেপোলিয়ন হিল একজন কমার্স গ্রাজুয়েট ছিলেন, হ্যাঁ, এবং পৃথিবীর এ পর্যন্ত যত বই বিক্রি হয়েছে, সেটি ফিকশন বই হোক এবং নন ফিকশন বই হোক। ফিকশন এবং নন ফিকশন সম্পর্কে একটু সিম্পল আপনারা বুঝতে পারেন যে যেটি হচ্ছে যে লাইফ এবং প্র্যাকটিক্যাল বইগুলো তো আমরা জানি, গল্পের বই যেগুলো আছে, বিভিন্ন সায়েন্স ফিকশন সহ অন্য ফিকশন থাকে, বাট নন ফিকশন এবং ফিকশন সব ক্যাটাগরি মিলিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 10টা বই যদি সেলিং বই ধরা হয়, তার ভিতরে হচ্ছে এই বইটি অন্যতম, যেটির নাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এবং এই বইটি সম্পর্কে আরেকটি ইন্টারেস্টিং তথ্য হচ্ছে, এই বইটি আপনার হচ্ছে এই বইটিকে ফলো করে অনেকগুলো বই পরে এসেছে, যেগুলোকে আমরা বলতে পারি যে এই বইটি একটা সাবসেট। এই যেমন ধরেন আরো একটি খুব বিখ্যাত বই নিয়ে আমরা সবাই নাম জানি, সেই বইটির নাম হচ্ছে 7 হ্যাবিটস। এই 13টা হ্যাবিটস এর ভিতর থেকে কিন্তু ঘুরিয়ে ফিরে 7টা হ্যাবিটস আসছে, যেটিও আরেকটি সাকসেসফুল বুক, যেটি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের ঠিক পরের দিকে আছে, বেস্ট সেলিং এর দিকে। তো যাই হোক, এই অলিভার নেপোলিয়ন হিল, উনি যেটি বললাম যে 1883 সাল জন্মগ্রহণ করেন, এবং শুরুর দিকে উনি অনেক ধরনের ব্যবসা করেছেন। লাইফের শুরুতে কমার্স গ্রাজুয়েট, যেহেতু ব্যবসাগুলো উনি সাকসেসফুল হতে পারেন নাই অনেক ক্ষেত্রেই, এবং উনি তখন একটা ল চেম্বারে কিছুদিন একজন অ্যাটর্নির সঙ্গে কাজ করেছিলেন। এবং তারপরে উনি যখন আমি একটা বই লিখেছি, সেটি হচ্ছে পুঁজিবাজারের ক খ, সেই বইটাতে আমি একটি ঘটনা লিখেছি, সেটাকে ব্ল্যাক মানডে বলা হয়। 1929 সালে আমেরিকাতে সবচেয়ে বড় একটা বিপর্যয় ঘটে। তো এই যে অর্থনৈতিক বিপর্যয় ঘটে, এর অনেক আগে থেকে আমেরিকার মার্কেটে আমেরিকার অর্থনীতি কিন্তু খুব দুর্বল ছিল, ভঙ্গুর ছিল, এবং একটা রিসেশন চলছিল। সেই রিসেশনে এসে অনেক লোক কিন্তু জব হারায়, এবং অনেকেই কিন্তু জব পাচ্ছিল না, প্রচুর লোক আত্মহত্যা করছিল। এই সময়ের একটা সিচুয়েশন বলা হয়, যেটিকে আমরা জানি যে ওয়াল স্ট্রিট বলা হয়, ওয়াল স্ট্রিট ক্র্যাশ বলা হয়, যেটাকে বললাম ব্ল্যাক মানডে। এবং তখনকার একটা
ইউএস ইকোনমি একটা খুব বাজে সময় ডাউন টাইম পার করছিল, যেটিকে বলা হয় নো ওয়ার্ক নো মানি টাইপ একটা সিচুয়েশন। সেই জায়গায় এসে নেপোলিয়ন হিল তখন উনি বিজনেসে লস করলেন, উনি ল চেম্বারে সাকসেসফুল হতে পারলেন না। পরবর্তীকালে উনি যেটা করলেন, উনি একটা জব নিলেন। সেই জবটা হচ্ছে বব ট্রেইলার নামে একটা ম্যাগাজিন ছিল, ওই সময় খুব বিখ্যাত ম্যাগাজিন। বব ট্রেইলার ম্যাগাজিনে উনি রাইটার হিসেবে যোগ দিলেন, এবং এই রাইটারটা হচ্ছে সাকসেসফুল মানুষের জীবনী লেখার উনি কাজ নিলেন। তখন 1900 সালের শুরুর দিকে, তাহলে ওনার জন্ম হচ্ছে 1883 সালে, 1900 সালের দিকে তখন ওনার বয়স 1904-5 সালের দিকে উনি এগুলো করা শুরু করেন। 1908 সালে, তার মানে তার বয়স যখন খুবই কম, কত হবে 83 থেকে 17 আর 8, 25 বছর বয়সে ওনার পরিচয় হয় একজন ব্যক্তির সাথে, যার নাম হচ্ছে অ্যান্ড্রিউ কার্নেগি। এখন আমাদেরকে অ্যান্ড্রিউ কার্নেগি সম্পর্কে বলতে হবে। তার আগে এটুকু বলে নিই যে অ্যান্ড্রিউ কার্নেগি হচ্ছে যে ওনার সাথে যখন পরিচিত হয়, অ্যান্ড্রিউ কার্নেগির জন্ম আবার অনেক আগে। উনি বেসিক্যালি মারা যান হচ্ছে 1919 সালে, এবং ওনার জন্ম হয় হচ্ছে 1835 সালে। তার মানে যখন অ্যান্ড্রিউ কার্নেগির সঙ্গে এই রাইটারের পরিচয় হয়, সেই রাইটারের নাম আমরা জানি নেপোলিয়ন হিল। নেপোলিয়ন হিল 1908 সালে নেপোলিয়ন হিলের বয়স ছিল, আমি যেটা বললাম, যেমনটি বলছিলাম, অলমোস্ট 25 বছর। এবং সেই সময় আপনার অ্যান্ড্রিউ কার্নেগির বয়স ছিল অলমোস্ট হচ্ছে আপনার 68 এর মতো। একজন 65-68 বছরের একজন ব্যবসায়ীর সঙ্গে একজন তরুণ লেখক যিনি জীবনী লেখেন, তার পরিচয় হলো। কিভাবে পরিচয় হলো? পরিচয়টা হলো হচ্ছে যে উনি একটা পত্রিকায় অ্যাড দিয়েছিলেন এই অ্যান্ড্রিউ কার্নেগি, যে আমি আমার জীবনী লিখতে চাই। তো আমার জীবনী লিখতে চাই এই কথাটা যখন পত্রিকায় সার্কুলার দেওয়া হয়, সেই সার্কুলারের বেসিসে কিন্তু আমরা দেখি যে আসে আমাদের, কি হয়, আমরা আমাদের এই সার্কুলারের বেসিসে অ্যান্ড্রিউ কার্নেগি তার ইন্টারেস্ট শো করে, এবং অ্যান্ড্রিউ কার্নেগি মিটিং এ ডাকে নেপোলিয়ন হিলকে। এবং প্রথম মিটিং এ নেপোলিয়ন হিলকে অ্যান্ড্রিউ কার্নেগি খুব পছন্দ করে। এখানে একটা ইন্টারেস্টিং গল্প বলি, সেটি হচ্ছে যেমনটি বলছিলাম, 1908 সালে প্রথম যখন পত্রিকায় অ্যাড দেয়া হয়, অ্যান্ড্রিউ কার্নেগি অ্যাড দিলেন যে তার জীবনী লেখা হবে, তখন কিন্তু আপনার কি হলো, তখন কিন্তু আপনার অ্যাপ্লাই করলেন, এটাকে যোগাযোগ করলেন হচ্ছে নেপোলিয়ন হিলকে উনি ওনার অফিসে দেখা করতে বললেন, এবং প্রথম মিটিংটা ছিল অলমোস্ট 2 ঘন্টার। সো এখানে একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে দিয়ে রাখা দরকার, সেটি হচ্ছে নেপোলিয়ন হিলকে যখন জয়েন করেন, তখন তার ধারণা ছিল একটা কাজ পাবেন, একটা চাকরি হবে, এরকম চিন্তা উনি করছিলেন। বাট অতি দুঃখের বিষয় হচ্ছে, যখন উনি দেখা করতে যান, তখন একটু উনি মন খারাপ করেছিলেন, বাট পরবর্তীকালে মনে করেছেন যে মন খারাপটা করার কোনো প্রয়োজন নেই। এখানে ইন্টারেস্টিং একটা পার্ট রয়েছে। পার্টটি এরকম যে নেপোলিয়ন হিলকে অ্যান্ড্রিউ কার্নেগি বলে যে আমি তোমাকে একটা কাজ দিব, তুমি আমার বইয়ের জীবনী লিখবে, এটির জন্য তোমাকে আর প্রায় 20টা বছর সময় দিতে হবে, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে তোমার জন্য 1 টাকাও আমি দিব না, এর জন্য কোনো পেমেন্ট হবে না। সো তুমি যদি মানে লাঞ্চ করতে চাও, মাঝে মাঝে কিছু কনভিন্সের খরচ হয়তো পাবা, বাট এই বই লেখার জন্য কোনো সম্মানই তুমি পাবা না। তো এটি শোনার পরে মাত্র 29 সেকেন্ডে হচ্ছে রাজি হয়ে গেলেন এই অ্যান্ড্রিউ কার্নেগির এই জীবনী লেখার কাজের জন্য ডিসিশন নিয়ে ফেললেন নেপোলিয়ন হিল। এখানে একটা উল্লেখযোগ্য ঘটনা উল্লেখ করে রাখি, সেটি হচ্ছে যে নেপোলিয়ন হিল যে এই 29 সেকেন্ডে রাজি হলেন, পরবর্তীকালে অ্যান্ড্রিউ কার্নেগি তাকে বলে যে তুমি যদি এই 29 সেকেন্ডে রাজি হয়েছো, আমি ধরে নিয়েছিলাম তুমি 60 সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে, মানে 60 সেকেন্ড মানে 1 মিনিট, 1 মিনিটের ভিতর তোমাকে এটাতে রাজি হতে হবে, আদারওয়াইজ আমি কিন্তু তোমাকে কাজটি দিব না। তো এখানে দেখেন, আমরা বিজনেস গ্রাজুয়েট, আমরা বিজনেস চালাই, অফিস চালাই, আমাদের কিন্তু কুইক ডিসিশন মেকিং। সো এটি কিন্তু খুব ছোট্ট একটা লার্নিং। এই বইয়ের লার্নিং এত ভাস্ট যে এই 60 সেকেন্ডের ভিতরে ডিসিশন নিতে বলার যে মেন্টালি ওনার প্রিপারেশন ছিল, 29 সেকেন্ডে একটা ডিসিশন নিয়ে ফেললো যে 1 টাকাও রেমিউনারেশন পাবে না, কিন্তু অ্যাটলিস্ট 20 বছর কাজ করতে হবে। দিস রাইটার ইজ নেপোলিয়ন হিল, এবং যিনি কাজটা দিলেন তিনি অ্যান্ড্রিউ কার্নেগি। এই অ্যান্ড্রিউ কার্নেগির লাইফ সম্পর্কে যদি আমি বলতে চাই, তাহলে আপনাদের আরো অবাক মনে হবে একটা রূপকথার গল্প শুনছেন। তো আমি রূপকথার গল্পটা শোনাতে চাই। সেটি হচ্ছে অ্যান্ড্রিউ কার্নেগি
নেপোলিয়ন হিল সম্পর্কে, রাইটার সম্পর্কে বললাম, হি ইজ এ বিজনেস গ্রাজুয়েট এবং ল ফার্মে কাজ করেছেন, অত্যন্ত শিক্ষিত মানুষ এবং জ্ঞানী মানুষ, এবং জীবনে অনেকবার উনি বিভিন্ন বিজনেসে ধরা খেয়েছেন। ফাইনালি উনি রাইটার হলেন এবং লেখালেখি করলেন, পত্রিকাতে জয়েন করলেন, ম্যাগাজিনে, পরবর্তীকালে বই লেখার কাজে হাত দিলেন। ওনার আরো কিছু বই আছে, কিন্তু এবার আমি বলবো যে যার সম্পর্কে বইটা লেখা সেই অ্যান্ড্রু কার্নেগি। অ্যান্ড্রু কার্নেগি মূলত আমেরিকান ছিলেন না, বাই বর্ন। ওনার বাবা স্কটিশ ছিলেন, মা স্কটিশ ছিলেন। ওনার বয়স যখন 13 বছর বয়স, দ্যাট ইজ হচ্ছে উনি জন্মগ্রহণ করেন 1835 সালে, যেটি বলছিলাম 1848 সালে ওনার ফ্যামিলি, বাবা মা সহ অ্যান্ড্রু কার্নেগি আমেরিকায় চলে আসেন। আমেরিকায় আসার পরে যে চ্যালেঞ্জটা হয় সেটি হচ্ছে তখনকার ইমিগ্রেন্টদের জন্য কিন্তু খুব চ্যালেঞ্জিং ছিল, লাইফটা খুবই চ্যালেঞ্জিং ছিল। কারণ নতুন জায়গায় এসে, এখনো ধরেন আমাদের দেশে অনেকেই ইমিগ্রেশন নিয়ে কানাডা, অস্ট্রেলিয়া চলে যায়। আপনি কি মনে করেন যে ডে ওয়ান থেকে তারা খুব ভালো ইনকাম করে, তারা খুব ভালো হয়ে যায়? নো, তাদের কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়। সেরকম একটা স্ট্রাগল সিচুয়েশনে পরে অ্যান্ড্রু কার্নেগি। 13 বছর বয়সে যখন আমেরিকায় পাড়ি দেন বাবার সাথে, 14 বছর বয়সে উনি ছোটখাটো কাজ শুরু করেন। প্রথমে উনি একটা ফ্যাক্টরিতে কাজ শুরু করেন, যে ফ্যাক্টরিতে সারাদিন কাজ করে সপ্তাহে মাত্র $1.20, $1.2, মানে $1.20, এখনকার টাকা হিসেবে 100 টাকা। সো এক সপ্তাহ কাজ করে 100 টাকার একটা রেমুনারেশন ছিল, এমন কাজে উনি জয়েন করেন। যার বয়স তখন কত, আমি যেটা বললাম যে 1950 সালের দিকে, সরি 1850 সালের দিকে, এবং তার বয়স তখন মাত্র 14-15 বছর। এরপর উনি এখানে কাজ করতে থাকেন ফ্যাক্টরিতে। এর কিছুদিন পরে উনি টেলিগ্রাফ, আপনারা অনেকেই দেখেন নাই, বাট আমি যখন, আমার বাবা গভর্নমেন্ট চাকরি করতেন পানি উন্নয়ন বোর্ডে কুষ্টিয়াতে, আমি টেলিগ্রাফ দেখেছি। আমার দাদা যখন মারা যান তখন টেলিগ্রাফে একটা মেসেজ আসছিল এক লাইনে, যে আমার চাচা আমার বাবাকে লিখেছিলেন যে ফাদার ডায়েট কামসা। সো এইরকম হতো। তো এটাকে এনকোড ডিকোড করতে হতো, এই টেলিগ্রাফটা লিখতে হতো। অ্যান্ড্রু কার্নেগি একটা চাকরি নিয়েছিল, যে এটাকে ডিকোড করে লিখে কাগজটা পৌঁছে দেয়, এটাকে টেলিগ্রাফের মেসেঞ্জার বলা হয়। পরবর্তীকালে উনি প্রমোশন পেয়ে উনি টেলিফোন অপারেটর হলেন, এবং ওই যে টেলিগ্রাফ কোম্পানিতে একজন ওনার ছিলেন, ওই ওনারের খনির ব্যবসা ছিল। তখন প্রাইভেট লেভেলে খনি কেনা যেত, দ্যাট ইজ হচ্ছে এখন যেমন যে কোনো তেলের খনি অথবা যদি স্বর্ণের খনি হয় বা যে কোনো কিছুই কিন্তু গভর্নমেন্ট লেভেলে থাকে, কিন্তু তখন কিন্তু কেনা যেত। তো ওই ওনার যে বস ছিলেন এই টেলিগ্রাফ কোম্পানিতে, ওনার একটা আকরিক অর্থাৎ লোহার খনি ছিল, এবং ওখানে তেল তোলা হতো। সেই খনিতে উনি চাকরি নেন ওয়ার্কার হিসেবে। এরপর উনি কিছুদিন পরে সুপারভাইজার হন। তো এরপরে উনি কষ্ট করে, এবং খুব না, আপনার যখন মান্থলি $3 মতো স্যালারিতে উনি জয়েন করেন, এবং গ্র্যাজুয়ালি উনি কাজে অনেক নিষ্ঠাবান ছিলেন, এবং পরবর্তীকালে টাকা জমিয়ে উনি নিজে একটা খনি কেনেন। এবং এই খনির থেকে উনি যখন লোহা তুলতে থাকেন, আপনি জেনে অত্যন্ত খুশি হবেন, এই অ্যান্ড্রু কার্নেগি এর অনেক বছর পরে, এটি হচ্ছে সালটা যদি আমি বলি, সেটি হচ্ছে 1889 সালের দিকে উনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনীদের একজন হয়ে যান। এবং আমেরিকাতে ওনাকে বলা হয় যে বিজনেস টাইকুন। উনি রড ব্যবসা, ইস্পাত ব্যবসার শুরু করেন, এবং আমেরিকাতে ইস্পাত ব্যবসার গুরু, অথবা ওনাকে বিজনেস টাইকুন বলেন বা উনি যাই বলেন, উনি হচ্ছে একমাত্র ব্যক্তি ছিলেন, সবচেয়ে নামকরা ব্যক্তি ছিলেন। সো তখনকার সময় কিন্তু আমেরিকানদের নৈতিক চরিত্র বা অন্য জিনিসগুলো অনেক ক্ষেত্রেই কোশ্চেনেবল ছিল, এখনো অনেক ক্ষেত্রে আছে। বাট এই অ্যান্ড্রু কার্নেগি অত্যন্ত বৈশ্বিক মানুষ ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার একজনই ওয়াইফ ছিল, তখনকার দিনে একাধিক ওয়াইফ থাকা এটা খুব স্বাভাবিক ছিল, এবং তার একটা মাত্র মেয়ে ছিল। যখন তার, আমি বলেছি যে তার 1835 সালে তার জন্ম। তো 1900 সালের শুরুর দিকে, তার বয়স যখন অলমোস্ট 65 বছর বা 65+70 এর কাছাকাছি, তখন তার মনে হলো যে আমি এত টাকা দিয়ে কি করব। সো তখন যেটা করা হলো, এবং সে সোশ্যাল বিজনেসের কনসেপ্ট, আজকে পৃথিবীতে যে সোশ্যাল বিজনেসের আলাপ আলোচনা হয়, আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অনেকে সোশ্যাল বিজনেস বলেন, উনি কিন্তু মনে করছিলেন যে এত সম্পদ ব্যক্তি পর্যায়ে থাকা উচিত না, এটি গভর্নমেন্টকে দিয়ে দেওয়া উচিত। তো উনি ওই সময় 1900 সালের শুরুর দিকে ইউএস গভর্নমেন্টকে ওনার সম্পত্তির 70% উনি দিয়ে দেয়, আর মাত্র 30% ওনার কাছে থাকে। উনি যে গভর্নমেন্টকে দেওয়ার পরে উনি গভর্নমেন্টকে 70% দিয়ে দেয়, রেস্ট যে 30% থাকে, সেই 30% এর ভ্যালু হচ্ছে এখনকার টাকায় 62 বিলিয়ন ইউএসডি। তো 62 বিলিয়ন শুনলেন, এক বিলিয়নের কত টাকা সেটা শুনেন। 1 বিলিয়ন হচ্ছে
8,500 কোটি টাকা। তো উনি যে 70% দিচ্ছে সেই হিসাব আপনি ক্যালকুলেটর ধরবে কিনা আমি জানি না, সেটা আপনারা করে দেখতেই পারেন। 30% এর হিসাবটা আপনাদের ক্যালকুলেটর ধরবে না, কারণ 30% যেটা ছিল সেই অ্যামাউন্টটা 62 বিলিয়ন ইউএসডি। সেই এক ইউএসডি হচ্ছে বাংলাদেশের টাকার 8,500 কোটি টাকা। তো আপনারা এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি পরিমাণ উনি সম্পদ ওনার ছিল। তখন উনি চিন্তা করলেন যে আমি আর বিজনেসে এত এক্সপানশন করব না, উনি ফিলান্থ্রপিক কাজ শুরু করেন। মানে এখন ফিলান্থ্রপিক বললে আমরা মনে করি দান খয়রাত, না, উনি দান খয়রাত করেন নাই। উনি যেটা করেছিলেন, একটা ইউনিভার্সিটি করেছিলেন, প্রথম আমেরিকাতে এই ধরনের একটা বড় উদ্যোগ। সেই ইউনিভার্সিটির নামও আমরা সবাই জানি, সেটি হচ্ছে কার্নেগি ইউনিভার্সিটি। পরবর্তীকালে ওনার ইউনিভার্সিটিতে আরো একজন ওনার সাথে জয়েন করেন, এই জন্য ইউনিভার্সিটির নাম মিলন নামে এক ভদ্রলোক। সেই ইউনিভার্সিটির নাম হয়, বইটা মাঝে মাঝে দেখছি, কারণ বইটা আমি 3rd টাইম পড়ছি এখন, এবং পড়ার ক্ষেত্রে যেটি হচ্ছে যে আমি কিভাবে বইটা পড়ি আমি আপনাদের সিম্পল দেখাই, যে এভাবে করে আপনার প্রত্যেকটা পেজ দাগিয়ে দাগিয়ে পড়ি। সো এটা দিস ওয়াজ দ্য 2nd টাইম, 3rd টাইমও পড়ছি। তো যেটি বলছিলাম যে ওনার ইউনিভার্সিটি, এবং এখানে কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে, এনিওয়ে যেটি বলছিলাম যে উনি একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে, সেটা হচ্ছে কার্নেগি মেলন ইউনিভার্সিটি। এটি 1904 সালে এস্টাবলিশ, তার মানে অলমোস্ট 116 বছর পুরনো ইউনিভার্সিটি। এবং আরো একটি তথ্য দেই, উনি প্রায় আপনার 2800 লাইব্রেরি তৈরি করে। 2800 নাম্বারটা কি আপনাদের মাথায় হিট করছে? আপনাদের মাথায় কি কোশ্চেন তুলছে? 2800 লাইব্রেরি উনি তৈরি করেন। কোশ্চেন হচ্ছে, আমি যে ডিসকাশন গুলো করছি এটি কিন্তু থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের প্রথম চ্যাপ্টারও না, এটি হচ্ছে অথরের, এবং এখানে সবকিছু নাই, কিন্তু অথরের প্রিফেসে এটা নাই। আমি আপনাকে যে শেয়ার করছিলাম ওই জায়গায় দেখেন আমি কতগুলো জিনিস, আমি আবার একটু ওখানে যাচ্ছি। এখানে যে দেখেন আমি কিন্তু থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ করতে যে ল অফ সাকসেস পড়তে হয়েছে, কারণ এখানে 16টা ল থেকে 13টা আসছে। এর বাইরে এই যে আপনাদেরকে আজকে প্রথম একটা আড্ডা শুরু হলো, এই আড্ডার প্রথম তথ্য দেওয়ার জন্য আমাকে কিন্তু আবার এই অ্যান্ড্রু কার্নেগি এবং হচ্ছে নেপোলিয়ন হিলের মোটামুটি লাইভ পড়তে হয়েছে, এবং সেটি আবার সামারি করে আপনাদের দেখাই, যে সামারি করে আবার আমাকে লিখতে হয়েছে এরকম করে করে পাতার পর পাতায়, বিভিন্ন পাতা। সো এটি আসলে একটা স্টাডি সার্কেল, আমরা কেউই খুব বেশি পণ্ডিত এখানে না, আমরা প্রত্যেকে শিখবো, আমরা জানবো, আপনারাও বিভিন্ন বই শেয়ার করবেন। তো যেমনটি বলছিলাম যে উনি পরে ওনার লাইফটা সংক্ষেপে বললাম যে অ্যান্ড্রু কার্নেগির যে জীবনী, যে উনি 1919 সালে মারা যায়। এবং মজার ব্যাপার হচ্ছে, একটা লোকের লাইফের উপরে প্রায় আপনার হচ্ছে 29 বছর ধরে সময় নিয়ে লেখা হলো, কিন্তু বইটা যখন বের হলো তখন কি উনি বেঁচে ছিলেন? আপনারা কি বলতে পারবেন? যিনি লিখেছেন উনি 1970 সালে মারা যায়, রাইটার নেপোলিয়ন হিল, কিন্তু অ্যান্ড্রু কার্নেগি মারা যায় 1919 সালে। তো কিন্তু বইটা বের হয় 1937 সালে। তার মানে যে লোকের উপরে বইটা লেখা, যার অটোবায়োগ্রাফি বা যার জীবনের উপর বইটা লেখা, সেই লোকটা কিন্তু ওই বই বের হওয়ার প্রায় 18 বছর আগেই মারা যান। তো এই হচ্ছে বইটা যে কেন বিখ্যাত, বইটা যে কেন এত বেশি বিখ্যাত হয়েছে, অনেকগুলো কারণ আছে। আর এটা তো আমি খালি বইয়ের প্রথম কয়েকটা পাতা নিয়ে ডিসকাশন করছি, যখন বইটার এই 13 প্রিন্সিপল নিয়ে আলাপ করব, ইউ উইল অ্যামেজ টু সি। তো পরবর্তীকালে যেটা হয়, আমি যেটা বললাম 1908 সালে তাদের পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে আপনার নেপোলিয়ন হিলকে দায়িত্ব দেওয়া হয় যে অ্যান্ড্রু কার্নেগির জীবনের উপর বইটা লেখা। উনি 5 বছর নিরবচ্ছিন্নভাবে প্রতিদিন 10-12 ঘন্টা ধরে সময় নিয়ে ওনার সাথে ইন্টারভিউ নিয়ে বইটা লেখার চেষ্টা করেন। 5 বছর পরে ওনার কাছে ব্যাক করেন হচ্ছে নেপোলিয়ন হিল আবার, যে আপনার সাথে এত সময় নিয়ে বইটা লিখেছি, আমার কাছে মনে হচ্ছে বইটা পৃথিবীর ইতিহাসে একটা ভালো বই হবে এবং অনেকেই বইটা পড়বে। কিন্তু কোশ্চেন হচ্ছে, একজন ব্যক্তি, একজন সাকসেসফুল ব্যক্তির জীবনের উপরে ভর করে যদি বইটা আমি কনক্লুশন করি, তাহলে ইনকমপ্লিট থেকে যাবে। তখন অ্যান্ড্রু কার্নেগি বললেন, তুমি কি করতে চাচ্ছ? নেপোলিয়ন হিল উত্তর দিলেন, আমি আরো কিছু সাকসেসফুল লোকদের জীবনী এখানে আনতে চাই। তো বলছে, হ্যাঁ শুরু করো। তখন নেপোলিয়ন হিল বলছে যে, স্যার আপনি যেভাবে বলছেন শুরু করো, আমাকে তো কেউ চিনে না, আপনাকে তো সবাই চিনে, এবং আমি যে যখন সময় চাবো তখন টমাস আলভা এডিসন এত বিখ্যাত লোক, যার 2000 প্যাটার্ন আছে। টমাস আলভা এডিসন সম্পর্কে আমরা সবাই জানি, উনি ইলেকট্রিক লাইটের আবিষ্কার করেছেন, শুধু এই জন্য জানি, কিন্তু উনি আরো
মানে অনেকগুলো জিনিস উনি আবিষ্কার করেছেন। ওনার 2000 প্যাটার্ন আছে, মানে উনি নতুন ধরনের আবিষ্কার করেছেন 2000, যেটি রেকর্ডেড প্যাটার্ন ওনার আছে। তো এরকম লোকদের কাছে আমি যাব, আমার কথা কেন শুনবে, আমাকে কেন সময় দিবে? তখন উনি ওনার সামনে একটা প্যাড ছিল, আমরা যে নোটপ্যাড লিখি, নোটপ্যাড নিয়ে উনি 30টা নাম পরপর লিখে দিয়েছেন। এই 30টা নাম আবার এই বইতে আছে, আপনারা যখন দেখবেন, আমি জানি না এখানে দেখা যাচ্ছে কিনা, এখানে 30টা নাম এখানে পরপর দেয়া আছে। এই 30টা নাম লিখে উনি আবার সাইন করে দিলেন। এই 30টা নাম লিখে উনি কি করলেন, এই 30টা নাম লিখে উনি এটির নিচে সাইন করে দিলেন, বললেন দিস ইজ ইয়োর ভিসা। আপনি যাদের সাথে দেখা করতে চান তারা এই কাগজ দেখলে আপনাকে সময় দিবে। তো এরপরে কি করলেন, নেপোলিয়ন হিল ওনার সাথে মিট করে বেরোয় আসলেন, এবং ওই প্রথম 5 বছর কাজ করছেন। পরে আরো প্রায় 20-22 বছর ওই 30 জনের যে লিস্ট ছিল, ওই 30 জনের মাধ্যমে আরো প্রায় অলমোস্ট 500 লোক, তার মানে হচ্ছে টোটাল অ্যাগ্রিগেট শুরু হলো অ্যান্ড্রিউ কার্নিগের জীবন লেখা। অ্যান্ড্রিউ কার্নিগে লিখতে যে আরো 30 জন, তার ভিতরে লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব, বইটা কালেক্ট করবেন। সেখানে উইলবার রাইট আছে, যিনি এরোপ্লেন আবিষ্কার করেছেন, টমাস আলভা এডিসন আছে, তারপরে ফোর্ড আছেন যিনি বইটা, যিনি আমাদের, এবং আমেরিকান কয়েকজন প্রেসিডেন্ট আছে, একাধিক প্রেসিডেন্ট আছে, হেনরি ফোর্ড, হ্যাঁ, এদের নাম আছে। এবং এখানে আপনি আমেরিকার পরবর্তীকালে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে এরকম লোকও আছে। তো এই সমস্ত ইন্টারভিউ গুলো নিয়ে ফাইনালি উনি এই বইটা বের করে, এবং বইটা আসে 1937 সালে। এবং 1937 সালে উনি যখন এটা মানে মোটামুটি ধরে নেওয়া হয় যে 1937 সালে যে বইটা আছে, সে পর থেকে এ পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রিত বই, এবং সূত্র বলে যে প্রায় 30 কোটি লোক এই বইটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পড়েছেন। সো এখন আপনি চিন্তা করেন বইটার কিরকম ইম্পর্টেন্স, এবং আপনি 7 হ্যাবিটস বলেন, অন্য যে কোনো বই বলেন, এবং এখানে যে 13টা প্রিন্সিপাল, এটা নিয়ে আজকে আলাপ করবো না, আমাদের নেক্সট সেশন যেদিন আমি আপনাদের সাথে পরের দিন কথা বলবো, সেদিন এই 13টা প্রিন্সিপাল আছে, এই 13টা প্রিন্সিপাল নিয়ে আলাপ করব। তাহলে যদি সাম আপ করি যে কি হলো, যিনি হচ্ছে একজন রাইটার, যিনি তার জীবনের 30টা বছর সময় দিলেন বইটা লেখার জন্য, আর যিনি বইটা লেখার জন্য আদেশ বা অনুরোধ বা করেছিলেন, সেই ভদ্রলোক ওনাকে সময় দিলেন, মেন্টাল সাপোর্ট দিলেন, কিন্তু উনি বইটা দেখে যেতে পারলেন না। কিন্তু সেই বইটা দেখছি আজকে 83 বছর পরে। আমি দিস ইজ মাই থার্ড টাইম, যে 2বার পড়েছি, 3য়বার পড়ার চেষ্টা করছি, কারণ আপনাদের সাথে শেয়ার করতে যে মনে হচ্ছে যে, আর আমি হচ্ছে কি ডিসকাশন করলে আমার মাথায় ভালো থাকে, এই জন্য চেষ্টা করি কোনো একটা নতুন লার্নিং হলে আমার ক্লোজ সার্কেলের সাথে শেয়ার করার। তো যেটি বলছিলাম, তো এখন ওই যে প্রথম যে এটাকে ডিজায়ার বলছে, কখনো কখনো বলছে যে বার্নিং ডিজায়ার। বার্নিং ডিজায়ার সম্পর্কে একটা ছোট্ট তথ্য দেই, সেটি হচ্ছে আপনাদেরকে এই যে 50 জন 30 জন লোকের কথা বললাম, এখানে আরেকজন লোক নাম আছে আপনার অ্যান্ড্রু কার্নিগের নাম, উনি যে লিখে দিলেন, লেখার ভিতরে আপনার টমাস আলভা এডিসন লেখা আছে, আরেকটা লোকের নাম আছে এডউইন সি বার্নেস। তো এখন আমি দুইটা গল্প বলবো, একটা হচ্ছে এডউইন সি বার্নেসের গল্প, আরেকজন হচ্ছে একজন মুসলমান সেনা প্রধান, হ্যাঁ, যিনি স্পেন দখল করেছিলেন। কেউ নাম বলতে পারবেন? তারিক বিন কি নাম, জায়েদ নাকি জায়েদ, এরকম। হ্যাঁ, তারিক বিন জায়েদ। থ্যাংক ইউ নাইম ভাই, থ্যাংক ইউ। সো এই দুটো লোকের গল্পের কথা বলবো। মজার ব্যাপার হচ্ছে এই নেপোলিয়ন হিল এই মুসলমান লিডারের নামটা লেখেননি, বাট তার ঘটনাটা লেখা আছে। তো আমি এখন দুটোই গল্পে পড়ে শেষ করব। বইয়ের প্রথম চ্যাপ্টারের পার্সিয়াল আজকে শেষ করছি, যেহেতু প্রিফেস অথবা রাইটারের জীবনী এবং যাকে কেন্দ্র করে লেখা তার জীবনী সংক্ষিপ্ত ভাবে বলা হয়ে গেছে। এখন দুটো গল্প। প্রথম গল্পটা হচ্ছে বার্নার্স, এখানেও তার নাম আছে এডওয়ার্ড সি বার্নেস, এডউইন সি বার্নেস। এডউইন সি বার্নেস হচ্ছে আমেরিকার একটা প্রত্যন্ত গ্রামে অত্যন্ত গরিব একটা ব্যক্তি ছিলেন। তো তার হঠাৎ করে মনে হয়েছে, লেটসে যে মনে করেন যে পার্বত্য চট্টগ্রামের কেউ একজনের মনে হলো যে উনি লেটসে স্যামসাং এইচ চৌধুরীর বিজনেস পার্টনার হবেন, এরকম একটা গল্প। ধরেন একটা গ্রামের শিক্ষিত না, খুব একটা টাকাও নাই, হ্যাঁ, এরকম একটা লোক, অল্প শিক্ষিত, সেই লোকটা মনে হলো যে স্যামসাং এর চৌধুরী অথবা লতিফুর রহমান অথবা মোহাম্মদ ইব্রাহিম অথবা মুস্তফা কামাল যিনি হচ্ছে যে এই আপনার মেঘনার, ওনার বিজনেস পার্টনার হতো। ওই বার্নেসের না আছে টাকা, ওনার হঠাৎ করে শখ হয়েছে, ওনার ডিজায়ার হয়েছে যে উনি টমাস আলভা এডিসনের বিজনেস পার্টনার হবেন।
তো উনি 3-4 বছর ধরে চেষ্টা করেছেন টমাস আলভা এডিসনের সাথে কিভাবে উনি বিজনেস কানেক্ট করবেন, কিভাবে কানেক্ট করবেন, উনি কোনোভাবেই কানেক্ট করতে পারেনি, কেউ কোনো তথ্য তাকে দেয় নাই। তো এরপরে সে ডিসিশন নিল যে আমি দেখা করবই। কিন্তু এই যে কানেকশন নেই, এটি একটি সমস্যা। তার থেকে বড় সমস্যা হচ্ছে তার কাছে পয়সা নেই। যে টমাস আলভা এডিসন আমেরিকার অ্যাপল নামে একটা শহরে থাকতেন, সেখানে উনি যে দেখা করবেন, এটি তার টাকা নেই। তো হঠাৎ করে একদিন তার মনে হলো টাকা না থাকলে কি হয়েছে, সে ট্রেনের যে মাল গাড়ি থাকে না, আপনারা জানেন তো, যেখানে লরিতে করে মালামাল টানা হয়, সে একটা লরিতে লুকিয়ে ঢুকে পড়লো যেখানে ভাড়া দিতে হয় নাই, মানে মাল টানা লরি। সেই লরিতে করে উনি অ্যাপেল শহরে চলে গেলেন, যে টমাস আলভা এডিসনের বিজনেসের যে রিসার্চ সেন্টার, যে হেড অফিস, তার নিচে আসছেন। নিচে আসার পর অনেক সিকিউরিটি, বিকজ উনি তো অনেক বিজনেস, উনি কিন্তু আবিষ্কারক ছিলেন, লাইট আবিষ্কার করেছেন এবং 2000টা প্যাটার্ন আছে, বাট হি ইজ এ বিগ বিজনেসম্যান। এবং টমাস আলভা এডিসনের আরেকটা গল্প আছে, অন্য এক সময় শোনাবো, যে ওনার ফ্যাক্টরি গুলো যখন প্রায় 87টা কয়টা ফ্যাক্টরি যখন পুড়ে গেল, যখন উনি থামানোর চেষ্টা করলো আগুনটা, যখন থামাতে পারলেন না, তখন কিন্তু উনি অনেক চেষ্টা করেছেন, ফায়ার ব্রিগেড টিকেট এনে আগুনটা যখন থামাতে পারলেন না, তখন উনি ওনার ছেলেকে ডেকে বললো, তোমার মাকে ডাকো, আমার ফ্যাক্টরি গুলো আগুনে ধরে পুড়ে যাচ্ছে, এটি এনজয় করি। ছেলে বলে, বলো কি বাবা, তোমার এত বছরের, তোমার মানে কত, মানে বছরের পর বছর কষ্ট করা ফ্যাক্টরি গুলো আগুনে পুড়ে যাচ্ছে, আর তুমি বলছো এটা দেখবা। তখন বলে, আমার তো কিছু করার নেই, আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি আগুন নিভানোর জন্য, যখন নিভাতে পারে নাই তখন হতাশ করে কি হবে, আমি আগুনটা আজকে দেখি এনজয় করি, কালকে থেকে আবার ফ্যাক্টরি করবো নতুন করে। এবং এই যে আগুনে পড়ে যাচ্ছে, এই পড়ার সঙ্গে সঙ্গে এই ফ্যাক্টরিতে যত ভুল ছিল, আমি যত ছোটখাটো ভুল করেছি, আর্কিটেকচার ডিজাইনে ভুল ছিল, মেশিন লেআউটের ভুল ছিল, এই ভুলগুলো নতুন ফ্যাক্টরিতে করবো না, নতুন করে শুরু করব। সে 80 বছরের মতো বয়স, সেই সময় নতুন করে আবার সে ফ্যাক্টরি করে এবং আগের থেকে বেশি বিজনেস করে। দ্যাট সর্ট অফ মেন্টালিটি দিস ম্যান হ্যাজ। তো যাই হোক, তো বার্নেস তখন ওনার নিচে আসছে, এসে বলতেছে যে, বলছে তুমি কি করতে চাও? বলে, আমি টমাস আলভা এডিসনের সাথে দেখা করবো। বলে, কেন দেখা করবো, কি উদ্দেশ্য? বলে, আমি ওনার বিজনেস পার্টনার হব। সবাই তো মনে করছে পাগল, কিন্তু ওনার চেহারা যে জলজল করছিল, চোখটা যত কঠিন ছিল, এবং এই ডিজায়ারটাকে বলা হচ্ছে, লেখক নেপোলিয়ন হিল এই ডিজায়ারটাকে বলছে বার্নিং ডিজায়ার, মানে করতেই হবে, আমি করব, এই যে প্রতিজ্ঞা। তো উনি জোরাজোরি করায় এক পর্যায়ে বিরক্ত হয়ে ওনার সিকিউরিটি গার্ড ফোন দেয় হচ্ছে টমাস আলভা এডিসনকে, এবং এডিসন খুব মজা পায় যে একটা গরিব লোক যার পোশাক ঠিক নেই, সেই লোক বলছে তার বিজনেস পার্টনার হবে। তো ওনাকে ডাকে, তো বলছে, তুমি কি চাও? বলছে, আমি আপনার বিজনেস পার্টনার হব। তখন উনি চিন্তা করলো যে পাগল ছেলে বলে কি, বাট স্টিল তার এই যে কনফিডেন্স দেখে ভালো লেগেছে। তখন সে বলছে যে, ঠিক আছে, তুমি তো আপাতত পার্টনার করতে পারছি না, আমি তোমাকে ছোট একটা কাজ দিতে চাই, তুমি কি কাজটা নিতে চাও? অবশ্যই নিতে চাই। কি কাজ? ওনার ফ্লোর পরিষ্কার করার কাজ, যেহেতু অত শিক্ষিত না। সো টমাস আলভা এডিসনের ফ্লোর এবং ওনার অফিস পরিষ্কার করার দায়িত্ব নিয়ে এই ভদ্রলোকের শুরু। পরবর্তীকালে কিন্তু উনি বিজনেস পার্টনার হয়েছিলেন। কিভাবে হয়েছিলেন, এই বইয়ের চ্যাপ্টার 1 পড়তে হবে। এই বইয়ের চ্যাপ্টার 1 আমি আপনাদেরকে পড়ে শোনাবো নেক্সট দিন। এখন এটি গেলে একটা ঘটনা চ্যাপ্টার 1-এ। আরেকটা ঘটনা যেটি বললাম, তারেক বিন জায়েদ, উনি হচ্ছে যখন মুসলমানদের যখন পৃথিবী বিজয় শুরু হয়, তখন তো আফ্রিকার বিভিন্ন কান্ট্রিতে মুসলমান রাজারা চলে আসে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার প্রায় ধরেন অলমোস্ট 100 বছর পরের ঘটনা, কাছাকাছি 70-80 বছর পরের ঘটনা। তো উনি যখন এই তারেক বিন জায়েদ যখন তারেক বিন জিয়াদ যখন স্পেনে আক্রমণ করতে যায়, তখন সর্বসাকুল্যে তার মাত্র 13,000 সৈনিক ছিল, কিন্তু স্পেনে তো লক্ষ লক্ষ সৈনিক। তো উনি কিভাবে কি করবেন? তো উনি কি করলেন, যখনই নৌকার থেকে জাহাজ থেকে নেমে গেলেন, তখন উনি নামার পর সবগুলো জাহাজ পুড়িয়ে দিলেন আগুন দিয়ে। তো ওনার লোকজন বলছে যে, আপনি পুড়িয়ে দিলেন, আমরা কিভাবে যাব? তখন বলছে, আমরা তো যাব না, আমরা যুদ্ধ করে থাকবো এখানে, অথবা এখানেই মারা যাব। সো আইদার উই উইন অর ডাই। তো এই যে একটা নৌকা পুড়িয়ে দিয়ে যে বার্ন করলো, সেই থেকে লেখক বলছে, লেখকের ভাষায় প্রথমটাকে ডিজায়ার বলছে, আবার কোন কোন জায়গায় বলছে বার্নিং ডিজায়ার। তো আমার মনে হয় দুটি গল্পই সংক্ষেপে শোনায় ফেললাম। এই বই থেকে আমরা আরো শিখবো, এবং এই শেখার মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করব নিজেদের ভিতরে, হাউ উই ক্যান ইমপ্রুভ, নট অনলি রিচ হওয়া, ধনী হওয়া না, আমাদের লাইফের আমাদের রিলেশনশিপ রিচ করতে হবে। আমার বাবা হিসেবে আমি রিচ হব, হাজবেন্ড হিসেবে আমি রিচ হব, সন্তান হিসেবে আমি কেমনে বাবা মার কাছে কিভাবে আরো রিচ হতে পারি, আমি সমাজের একজন ব্যক্তি হিসেবে, অফিস কলিগ হিসেবে কি রিচ হতে পারি, আমি যে এডুকেশন নিচ্ছি, পড়ছি, এটি মানুষকে শেয়ার করার মাধ্যমে রিচ হব। সো এখানে
কিন্তু মানিকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, অবশ্যই মানি বা টাকার কোনো বিকল্প নাই, কিন্তু টাকা ছাড়াও রিচ হওয়ার অনেক জায়গা আছে। সো উই নিড টু থিঙ্ক অ্যান্ড we need to think how we can reach in every aspect. Thank you for listening me and seeing me and being with me.